আমি চাই যে তুমি যাতে মরে যাও, মরে যাও। আমি চাই যে তুমি যাতে মরে যাও, মরে যাও। দাঁড়ান দাঁড়ান, কি 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 করছেন আপনি? খবরদার, খবরদার, একদম আমার কাছে আসবে না। আমাকে মরে যেতে দাও। আমার স্বামীও এটা চাইছে আমি মরে যাই। তাহলে একটা লোক চাইছে বলে আপনি আপনার প্রাণ দিয়ে দেবেন? আর তাদের কি হবে যারা আপনাকে ভালোবাসে? যার নিজের ভাবার কথা সে তো আমাকে নিজের ভাবে না। তুমি জানো আজ আমাদের বিবাহ বার্ষিকী, আর আমি এত সুন্দর করে এই ঘরটা সাজিয়ে রেখেছিলাম, আর ও আমাকে আজও মারলো। তাহলে আমি বেঁচে কি করব? আমি মরেই যাই। না না, এসব কি করছেন কি আপনি? অন্তত নিজের বাচ্চার ব্যাপারে তো ভাবুন। আপনি চলে গেলে ওর কি হবে? আপনার কোনো হুঁশ আছে? আপনি এক্ষুনি কি করতে যাচ্ছিলেন? তাহলে কি করতাম? আমার স্বামী সবসময় আমাকে অত্যাচার করে। এই দেখো, কত বছর হয়ে গেল আমাকেও স্পর্শও করেনি। যখনই স্পর্শ করে ঘৃণার সঙ্গে আমার উপর অত্যাচার করার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য। আমি তো একটা কথা বুঝতে পারি না যে আমাকে কষ্ট দিয়েও কি সুখ পায়। তুমি বলছো যে আমার বাঁচা উচিত, কার জন্য বাঁচবো আমি? হ্যাঁ, একবার আমার ব্যাপারে ভাবো। আমি কি তোমাকে মরতে দেখতে পারি? দেখো, আমাকে এরকম কথা বলার কোনো দরকার নেই। আমি বিবাহিত। দেখে তো মনে হয় না। সবকিছু ধুয়ে গেছে, কিছুটা জল দিয়ে আর কিছুটা তোমার চোখের জলে।
প্রতিদিন তোমার মাথাটা আরো নষ্ট হয়ে যাচ্ছে। কার জন্য রান্না করেছো এত কিছু, তাও এত বাজে? আমি তো অনেক ভালোবেসেই বানিয়েছিলাম। আমার সাথে না তর্ক করার দুঃসাহস দেখিও না, আর নিজের এই ডক্টর হওয়ার রোয়াব অন্য কাউকে দেখিও। আমি কবে ডাক্তার হওয়ার রোয়াব দেখিয়েছি? ছুটি ছিল তাই ভাবলাম যে আজ ভালো ব্রেকফাস্ট বানাই তোমার জন্য। ভালো ব্রেকফাস্ট বানাবে? এই এই যে ভালো ব্রেকফাস্ট বানিয়েছো তুমি, হ্যাঁ? নিজেই খাও। আর হ্যাঁ, ওপরের ঘরটাকে আমি ভাড়ায় দেওয়ার জন্য পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, তাই যদি কেউ আসে একটু খেয়াল রেখো। মে আই? রাহুল, তুমি এখানে? ডক্টর ম্যাডাম, আপনি এখানে? এটা আপনারই বাড়ি নাকি? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কিভাবে? আসলে আমি নিউজ পেপারে অ্যাড দেখেছিলাম যে রুম খালি আছে। আসলে কি বলুন তো, যবে থেকে হসপিটালে এসেছি তখন থেকে লজেই থাকছি। কিন্তু আমরা তো কোনো অ্যাড দিইনি। মনে হচ্ছে তুমি ভুল অ্যাড্রেসে এসে গেছো। আচ্ছা, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আসলে আমি নিউজ পেপারে অ্যাড দেখেছিলাম যে এখানে রুম খালি আছে, হ্যাঁ, ওই একটা আমিই দিয়েছিলাম। কিন্তু ম্যাডাম তো বলছিলেন যে আপনারা অ্যাড দেননি। কারণ এ আগত লক্ষ্মীর শত্রু। তোমার এই আচরণ আমি আর সহ্য করতে পারছি না। চলুন আমার সাথে। এই ওপরের ঘরটাই ভাড়া দেব। আচ্ছা, ভাড়া কত হবে? ৬,০০০ টাকা। আর ডিপোজিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ১ মাসের অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে। আর হ্যাঁ, ভাড়াটা যেন আমি মাসের ১ তারিখের মধ্যে পেয়ে যাই। আরে একদম, সেটা পেয়ে যাবেন। জানেন, যেই হসপিটালে ম্যাডাম ডক্টরি করেন, আমিও সেখানে জুনিয়র ডক্টর। এই কদিন হলো পোস্টিং হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো বেশ ভালোই হলো। যাও, এনাকে ঘরটা দেখিয়ে দিয়ে এসো। হ্যাঁ, এসো। এটাই ঘর, দেখে নাও। আচ্ছা, এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? একা নয়, নিজের স্বামীর সঙ্গে থাকি। এরকম স্বামীর সঙ্গে, যার সঙ্গে 2 ঘন্টা কাটানো কঠিন। শোনো, স্বামী স্ত্রীর মাঝখানে তোমার কথা বলার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তোমার মনে কি চলছে সবই বুঝতে পারছি। তুমি জেনে বুঝে এখানে আসোনি তো? একেবারেই না। আমি তো বারবার আপনাকে এটাই বলছি যে এটা ভাগ্যের খেলা। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। আজ আপনাকে দেখতে খুব সুন্দরী লাগছে। যদি এই কথাই তুমি বলতে চাও, তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আর আমার থেকে দূরে থাকো। আমরা হসপিটালে ডক্টর, কিন্তু এখানে আমরা অচেনা ব্যক্তি।
আমার জন্য শুধু তুমিই আছো, হুম, আমার সবটুকু তুমি। কিন্তু যখন তুমি রেগে যাও না, আমার একদম ভালো লাগে না। আরে দেখতে পাচ্ছ না আমি কাজ করছি তো নাকি? যাও গিয়ে শুয়ে পড়ো। আমার না খুব ভালোবাসতে ইচ্ছা করছে। তুমি শুধু শুধুই রাগ করো। তুমি যেরকম বলো ঠিক সেরকমটাই তো করি আমি। আমাকে অকারণে প্রলোভন দেখিও না তো, যাও। আজকাল তুমি বেশি রাগ করছো আর কম ভালোবাসছো। যতটা রাগ করো ততটা ভালো তো বাসো। আর সেটা করলে কি হবে? তাতে আমাদের দুজনের মধ্যেকার মনোমালিন্য দূর হয়ে যাবে। আর তুমি কেন ওকে ভাড়া দিলে? অন্য ভাড়াটাও তো আমরা পেতে পারতাম, তাই না? আমি চাই না যে আমাদের মধ্যেকার কথা হসপিটাল পর্যন্ত পৌঁছয়। নাকি তুমি এটা চাও যে হসপিটালের কোনো কথা আমার কাছে না পৌঁছক, তাই তো? এবার আমি ওই ভাড়াটাকেই রাখবো। তোমার যা ইচ্ছে করার করতে পারো, বুঝতে পারলে? কিন্তু তুমি আমার কথাটা তো শোনো। সবসময় আমার কথাকেই ভুলভাবে নাও কেন? গুড গুড মর্নিং মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। শিবানী, আমার কেবিনে একবার এসো। ওকে স্যার। ইয়েস স্যার। শিবানী, তুমি নিশ্চয়ই জানো যে কণিকা জব ছেড়ে দিয়েছে। ইয়েস স্যার। তাই আজ থেকে ওর সব কাজ তোমাকে সামলাতে হবে। তোমাকে প্রমোশন দিলাম আমি। থ্যাংক ইউ স্যার। কি হচ্ছে স্যার? আরে মনে হচ্ছে যেন ক্র্যাম্প হলো হাতে। স্যার হ্যাঁ। এখানে একটু ম্যাসাজ করো তো। তোমার হাতে তো ম্যাজিক আছে শিবানী। হ্যাঁ, একটু উপর দিকে, আর একটু উপরে। হ্যাঁ, আচ্ছা, তুমি টাইমে ইনজেকশন দিয়ে দিও আর চেক করে নিও, ঠিক ডক্টর আছে? ম্যাম, হ্যাঁ ম্যাম, ওই যে ওইদিকে। থ্যাংক ইউ। ডক্টর ম্যাম, আপনাকে হাসলে বেশ সুন্দরী দেখায়। সেই জন্যই হয়তো কারোর নজর লেগেছে আমার খুশির ওপর আর আমার সুখের ওপর। তবে আপনি যদি চান আমার সঙ্গে আপনার দুঃখ শেয়ার করতেই পারেন। ডক্টর রাহুল, তোমাকে কতবার বলেছি বলো তো, স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে নেই। যাই হোক, 2 নম্বরের পেশেন্টকে ভালো করে চেক করো, আর হ্যাঁ, ওকে ইনজেকশন দিতে ভুলো না কিন্তু। আচ্ছা। থ্যাংক ইউ। ম্যাম, আমার ডিউটি শেষ হয়ে গেছে। এরপরে কমলা ডিউটিতে থাকবে। আমার হাজবেন্ড আমাকে নিতে এসেছে, আমি আসছি। ও, তাই এত হাসি খুশি লাগছে? কি ব্যাপার, আগে তো ও তোমার খোঁজ খবরই রাখতো, আজ নিতে আসছে? আসলে ম্যাম, আমি বাড়ি যাওয়ার সময় বিজয়ের বাইকে করে যেতাম রোজ ওকে দেখানোর জন্য। তারপরে ও সহ্য করতে পারতো না। ও ভাবছিল যে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। ব্যাস, তারপরে সব ঠিক হয়ে গেল। এখন রোজ ও আমাকে টাইমে নিতে চলে আসে। ম্যাম, স্বামীদের ঠিক করার কিন্তু একটা সঠিক উপায় এটা। আমি আসছি ম্যাম। হ্যাঁ। থ্যাংক ইউ। স্যার। ও শকত, বলো কি হয়েছে? স্যার, আমি আপনার কোম্পানির সিকিউরিটি হেড। আপনি কোনো কাজ দিলে সেটা আমি অসম্পূর্ণ রাখতে পারি কিভাবে? এই যে দেখুন স্যার, এর নাম হলো রাহুল। কাবেরী ম্যাডামের জুনিয়র ডক্টর উনি। কাবেরী ম্যাডাম এর সঙ্গেই আজকাল খুব মেলামেশা করেন। কোথায় থাকে সেটা এখনো জানি না, কিন্তু 2-1 দিনের মধ্যে আমি জেনে নেব। আরে তুমি আর কি জানবে, এই হসপিটালের রঙ্গমঞ্চ তো আমাদের বাড়িতেই খোলা আছে। ও, তোমার জানার আর কি দরকার? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি দুজনকে একসাথে রেখে এসেছি। আমার বউ একটু বেশিই চালাক। আমার পাতা ফাঁদেই আমার মাথায় এনে বসিয়ে দিল ওকে। তার মানে যে খেলাটা
এতদিন হসপিটালে চলছিল, এবার বাড়িতে হবে। এসে গেছো তুমি? খাবার রেডি আছে, এসো। হ্যাঁ মানে মানে খাবার তো আমি পার্সেল করিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো ফোন করেছিলাম। হ্যাঁ, কিন্তু খাবার ব্যাপারে তো যাই আপনি হোক, আমাকে ছাড়ো। চলো এসো। আরে বাহ, এত কিছু আপনি নিজে বানিয়েছেন? হাহ, আপনি খাবারও বানাতে পারেন? হ্যাঁ, কখনো কখনো টাইম পাই, তখন বানিয়ে নিই। ডক্টর ম্যাম, একটা কথা বলি। কখনো কখনো আমার মনে হয় যে আমি আপনাকে খুব ভালোই বুঝি, কিন্তু কখনো কখনো মনে হয় যে ভালো করে আপনাকে বুঝতেই পারি না। বুঝতেই বা কেন চাইছো? আচ্ছা, আরো একটা কথা। আজ আপনাকে এই নাইটিতে খুব সুন্দরী দেখাচ্ছে। থ্যাংক ইউ। এটা আশুতোষ দিয়েছিল, ওর নিশ্চয়ই খুব ভালো লাগবে। আশুতোষ কোথায় আছে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এখনো এলো না। আহ, আপনি ভিডিও কল করে নিন না, দেখতে পারবেন ও অফিস থেকে বেরিয়েছে কিনা। বেস্ট আইডিয়া। ফোন কেটে দিল। আশুতোষের ফোন। হ্যাঁ বলো। আরে কোথায় আছো তুমি? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এত দেরি করছো কেন? আমি আজ আসতে পারবো না, কিছু কাজ আছে আমার। যখনই ইম্পর্টেন্ট কিছু থাকে তখনই তোমার কোনো কাজ পড়ে যায়। তোমার মনে আছে তো কাল আমাদের বিবাহ বার্ষিকী? নাকি সেটাও ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি তো নিশ্চয়ই সব অ্যারেঞ্জমেন্ট নিজের মতন করে করে নিয়েছো। এবার দেখছি আমি, আর কাল সকালের মধ্যে না হলে সন্ধ্যের মধ্যে চলেই আসবো। কি হয়েছে, আপনি আপসেট হয়ে গেলেন কেন? কিছু না, তুমি খাবার খেয়ে নাও, আশুতোষের আসতে একটু টাইম লাগবে। আর আপনি? আমি আশুতোষের সঙ্গেই খাবো, ও এলে। ডক্টর ম্যাম, খাবার যদি আমার একাই খাবার হতো তাহলে পার্সেল তো আমার কাছে রয়েছেই। আমি চললাম। ওই ওই রাহুলকে বাড়িতে রেখে আমি কাবেরীর জন্য সব পথ খুলে এসেছি। সে আমি বাড়ি ফিরি বা না ফিরি, ও তো আছেই ওকে ভুলিয়ে রাখার জন্য। সত্যি বলছি, আজকে যে অবস্থায় আমি কাবেরীকে দেখে এসেছি না, ইচ্ছে করছে ওকে গিয়ে গুলি করে দিই। আরে গুলি যদি করতেই হয় তাহলে ওই শয়তান রাহুলকে করুন না, যে আজ আপনার এই অবস্থার জন্য দায়ী। আরে কাবেরী ম্যাডামকে ফুসলে ওই তো এই রাস্তায় নিয়ে এসেছে। আর তাছাড়া এই সমস্ত কাজ করার জন্য আমার কাছে বেশ কিছু লোক আছে, যদি আপনি চান তো। হ্যালো। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি কাবেরী। থ্যাংক ইউ দিদি। আর আশুতোষ কোথায়? ওকে দে ফোনটা, আমি ওকে উইশ করে দিই। দিদি ও অফিসে আছে, ও সন্ধ্যের মধ্যে চলে আসবে। আজকেও যেতে হলো অফিস? ও সারাদিন অফিসে করেটা কি বলতো? এখন অফিসের কাজ বলে গেছে, তাহলে কি বলতে পারি? আচ্ছা দিদি, আমি তোমাকে পরে ফোন করছি, অনেক কিছু রেডি করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, ইউ এনজয় ইয়োর ডে। ওকে, বাই। বাই।
এসে গেছো তুমি? দারুণ ব্যাপার, গোটা বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছো। অনেক দেরি করলে যে। আমি ভাবছিলাম যদি তুমি আসো তাহলে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। বাইরে যাওয়ার আর কি প্রয়োজন আছে? তুমি তো সব অ্যারেঞ্জমেন্ট বাড়িতেই করেছো, তাই তো? কোথায় ওই রাহুল, ডক্টর রাহুল? দেখতে পাচ্ছি না ওকে। হসপিটালে হবে। ও, আমার মনে হলো যে আজ তোমার অ্যানিভার্সারি, তাই ওরও হয়তো আজকে ছুটি। তোমার বার্ষিকী? আমাদের বিবাহ বার্ষিকী। যাই হোক, এসব ছাড়ো। অফিসে এমন কি কাজ ছিল যে তুমি তাড়াতাড়ি আসতেই পারলে না? তোমাকে হিসেব দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। কালকে যেখানে ছিলাম আজও সেখানেই থাকবো। অফিসে এমন কি কাজ করো, হ্যাঁ? নাকি ওখানে আরেকটা সংসার পেতেছো? আরে কখনো জানতেই পারি না যে কখন ঘর থেকে বেরোচ্ছ আর কখন ঘরে আসো। একটু বেশি কথা বলতে শিখেছো তুমি। নিজের মুখটাকে একটু লাগাম দাও বলছি। ব্যাস, আর একটাও কথা নয়। অন্তত আজকের দিনে আমি তোমায় কোথাও যেতে দেব না। আর এমনিতেও তুমি যদি কাল অফিসেই থাকো তাহলে আমার ভিডিও কল কেন তুললে না? বারবার কেন কেটে দিচ্ছিলে? কোম্পানিটা আমি খুলেছি, আমি খুব ভালো করেই জানি যে অফিসে কি কাজ হয়। তুমি আমাকে চোখ দেখাচ্ছ? আমাকে? তোমার যা খুশি তুমি তাই করবে? হ্যাঁ, আমি করেছিটা কি? তুমি আমার মুখ খোলাতে চাইছো? তুমি কি চাও? হ্যাঁ, মরে যাই আমি? হ্যাঁ, আমি চাই যে তুমি মরে যাও। মরে যাও গিয়ে। আমি চাই যে তুমি মরে যাও। মরে যাও গিয়ে। আমি চাই যে তুমি মরে যাও। মরে যাও গিয়ে। দাঁড়ান! কি 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 করছেন আপনি? খবরদার, খবরদার, একদম আমার কাছে আসবে না। আমাকে মরে যেতে দাও। আমার স্বামীও এটা চাইছে আমি মরে যাই। তাহলে একটা লোক চাইছে বলে আপনি আপনার প্রাণ দিয়ে দেবেন? আর তাদের কি হবে যারা আপনাকে ভালোবাসে? যার নিজের ভাবার কথা সে তো আমাকে নিজের ভাবে না। তুমি জানো আজ আমাদের বিবাহ বার্ষিকী, আর আমি এত সুন্দর করে এই ঘরটা সাজিয়ে রেখেছিলাম, আর ও আমাকে আজও মারলো। তাহলে আমি বেঁচে কি করব? আমি মরেই যাই। না না, এসব কি করছেন কি আপনি? অন্তত নিজের বাচ্চার ব্যাপারে তো ভাবুন। আপনি চলে গেলে ওর কি হবে? আপনার কোনো হুঁশ আছে? আপনি এক্ষুনি কি করতে যাচ্ছিলেন? তাহলে কি করতাম?
আমার স্বামী সবসময় আমাকে অত্যাচার করে। এই দেখো, কত বছর হয়ে গেল আমাকেও স্পর্শও করেনি। যখনই স্পর্শ করে ঘৃণার সঙ্গে আমার উপর অত্যাচার করার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য। আমি তো একটা কথা বুঝতে পারি না যে আমাকে কষ্ট দিয়েও কি সুখ পায়। তুমি বলছো যে আমার বাঁচা উচিত, কার জন্য বাঁচবো আমি? হ্যাঁ, একবার আমার ব্যাপারে ভাবো। আমি কি তোমাকে মরতে দেখতে পারি? দেখো, আমাকে এরকম কথা বলার কোনো দরকার নেই। আমি বিবাহিত। দেখে তো মনে হয় না। সবকিছু ধুয়ে গেছে, কিছুটা জল দিয়ে আর কিছুটা তোমার চোখের জলে। না রাহুল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি বিবাহিত। আমি নিজের মর্যাদা হারিয়ে বাঁচতে পারবো না। অন্যের জীবন দানকারী ডাক্তার কাবেরী সন্দেহের বশে নিজেই নিজের সংসার বাঁচাতে পারছিল না। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আত্মহত্যা একটা ঘৃণ্য অপরাধ, কারণ যে প্ল্যানিং করে সে খুব বুদ্ধিমত্তার সাথে প্ল্যানিং করে একটা অন্যায় কার্য সমাধা করে। প্রত্যেক মায়ের মতো কাবেরীও তার সন্তানদের খুবই ভালোবাসত, আর সে খুব ভালো করেই জানতো যে তার মৃত্যুর পর তার সন্তানেরা অনাথ হয়ে যাবে। সেজন্য সে শুধুমাত্র নিজের সন্তানের জন্য বাঁচতে চেয়েছিল। কিন্তু আশুতোষ আর কাবেরীর মধ্যে সন্দেহের আগুন লেগে গিয়েছিল, আর এই আগুন কিভাবে একটা বড় দাবানল হয়ে উঠবে সেটা তারা কেউই বুঝতে পারেনি। আশুতোষ আর কাবেরীর জীবনে এরপর কি হবে আমরা দেখব, নাকি অন্য কেউও ছিল যে এদের দুজনের ঝগড়ার সুযোগ নিতে চেয়েছিল। আসুন দেখা যাক। আমি কি করব দিদি, আমি কিছু বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে? তুমি চাইলে আশুতোষকে উচিত শিক্ষা দিতে পারো। আর ওই সংসারের জন্য কি করেছে, তোমার জন্যই বা কি করেছে? এই সংসারটা তোমার, আর এই বিজনেসেও সব টাকা তুমিই দিয়েছো। দেখো, ও যদি না শোনে তাহলে আর একটাই রাস্তা আছে, ডিভোর্স। না দিদি, আমি এটা করতে পারবো আর না। একটু শান্তিতে তো বাঁচতে পারবি। যে বাড়িতে ডিভোর্স হয় সেখানে বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যায়, আর আমি আমার বাচ্চাদের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আর এটাও তো একটা প্রশ্ন যে ডিভোর্সের পর বাচ্চাটা থাকবে কোথায়? না, আমি এটা চেয়েও করতে পারবো না। কাবেরী, শেষমেশ কাবেরী তো তার আসল রূপ দেখিয়ে দিল। এবার ওকে সহ্য কর। আমার ভাই হোস, তাই তোকে বোঝাচ্ছি, ডিভোর্সের ব্যাপারে তুই একেবারে ভুল করেও ভাববি না, নইলে তোর অবস্থা ওই রকম হয়ে যাবে। না বের করে ফেলতে পারবি, না গিলতে পারবি। ওই বাড়ি, এই কোম্পানি সব কাবেরীর নামেই আছে, আর কোর্টে এই সব কিছুও প্রমাণ করতেও পারবে। দাদা, আমি তো শান্তিতে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওর সাথে ঘর করতে এবার সত্যি দম বন্ধ লাগছে আমার।
রাহুল নাম তো ওর। ওকে কাবেরীর জীবন থেকে দূরে সরিয়ে দেয়, ব্যাস এই একটা রাস্তাই বেঁচে আছে আমাদের কাছে। ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, ডক্টর ম্যাম, আপনি ঠিক আছেন তো? আপনার তো জ্বর এসেছে। ম্যাম, ম্যাম আপনি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ম্যাম, ম্যাম প্লিজ জেদ করবেন না, উঠে এখানে শুন। আমি আপনার জন্য জলপট্টি নিয়ে আসছি। আমি ঠিক আছি, তুমি যাও এখান থেকে। আপনার জ্বরটা যখন নেমে যাবে আমি এখান থেকে চলে যাব, কিন্তু যতক্ষণ না আপনার জ্বর কমছে ততক্ষণ তো আপনাকে মেডিসিনও দিতে পারছি না। দারুণ ব্যাপার তো, একজন ডাক্তার অন্য ডাক্তারের চিকিৎসা করছে। ওকে নিজের কাছে আটকে রাখার ভালো অজুহাত এটা। দেখি, তোমার গায়ে তো এতটাও জ্বর নেই যে ওষুধে ঠিক হবে না। কি চলছে এখানে সব? দেখো, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়। আমাকে দিয়ে মন ভরলো না বলে একে ফাঁসালে তুমি, যাতে লজ্জায় এসব দেখে আমি আত্মহত্যা করে নি। আমাকে এই কথা বলতে তোমার এক ফোঁটা লজ্জা করলো না? এই সব নারকীয় খেলা তুমি শুরু করেছিলে, আর লজ্জা আমার হওয়া উচিত। দেখুন, এসব কথা বলবেন না। তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? এই সব কিছুর জন্য না একমাত্র তুমিই দায়ী, শুধু তুমি। আরে অসুস্থ! তোমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ? এবার আমি তোমাকে দেখাবো যে চিকিৎসা কি করে করতে হয়। ওর ওপর যদি আরেকবার হাত তুলেছিস আমি তাহলে তোকে প্রাণে মেরে দেব। তোমার সাহস কি করে হলো আমার স্বামীর গায়ে হাত তোলার? হ্যাঁ, কে তোমাকে অধিকার দিয়েছে আমাদের মাঝে বলার? এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও তুমি। আমি বললাম বেরিয়ে যাও এখান থেকে। আশুতোষ, কাবেরী, কাবেরী, কি আত্মহত্যা করেছে? সম্পর্কের একটা সত্যি এটাও যে একবার যদি সম্পর্ক নষ্ট হতে থাকে তাহলে তা আরো নষ্ট হয়ে যায়। আশুতোষ আর কাবেরী শুধুমাত্র স্বনির্ভর নয়, তারা শিক্ষিতও ছিল। জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ছিল তাদের, কিন্তু দুর্ভাগ্য সম্পর্কের সত্যি এরা কোনোদিনই বুঝতে পারেনি।
এরা সেই আশুতোষ কাবেরী যারা একে অন্যকে ভালোবেসে নিজেদের পরিবারের অসম্মতি সত্ত্বেও কোর্ট ম্যারেজ করেছিল, কিন্তু এখন পরিস্থিতি এতটাই বদলে গেল যে এদের দুজনের মধ্যে একজনকে নিজেদের ভালোবাসার প্রতিদান হিসেবে জীবন দিয়ে দিতে হলো। এটা কি সত্যি সত্যি একটা আত্মহত্যা ছিল নাকি একটা হত্যা? যদি সেটা হত্যাই হয়ে থাকে তাহলে হত্যাকারী আসলে কে? আর যদি আত্মহত্যা হয় তাহলে কে সেই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল? আর সবথেকে বড় প্রশ্ন তো এটাই যে আত্মহত্যা করলো কে, আশুতোষ না কাবেরী? আসুন দেখা যাক। সঞ্জয়, বডিটা নামাও। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তো ছিলই, কিন্তু তাতে আত্মহত্যা করবে? আর পরিস্থিতিও এমন ছিল না যে... পরিস্থিতি নয়, মানুষ বাধ্য করে। ওর স্বামী কোথায়? ও কাল রাতেই বাইরে গেছে, আমি ফোন করে দিয়েছি ওকে। আর এ হলো রাহুল। আশুতোষের সঙ্গে এরই ঝগড়া হয়েছে। আশুতোষই ডক্টর ম্যামকে মেরেছে। ও মিথ্যে কথা বলছে ম্যাম। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণ ছিল ও। আমি শুধু ডক্টর ম্যামকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। এক মিনিট। কটা পর্যন্ত ছিলে তুমি কাল এখানে? প্রায় 8:30টার সময় আমি এখান থেকে বেরিয়ে যাই। এটা হতে পারে না, এটা হতে পারে না, ও এইভাবে সুইসাইড করতে পারে না। আপনি কে? আমি ওর বড় দিদি ম্যাম। ও সুইসাইড করতে পারে না ম্যাম। ও আমাকে মেসেজ করেছিল কাল রাতে, আমি এখনই দেখলাম। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানদের খেয়াল রাখিস। কাবেরী এটা তো বলেছিল যে ওর কোনো বিপদ হতে পারে, কিন্তু কার থেকে? ম্যাডাম, পোস্টমর্টম রিপোর্ট এসেছে, আপনার সন্দেহ বোধহয় ঠিক। দেখুন। তার মানে আগে খুন করে তারপর ঝোলানো হয়েছে। ইয়েস ম্যাম। সঞ্জয়, কিছু বুঝতে পারলে যে খুনটা ঠিক কোন সময় হয়েছিল? এক্স্যাক্টলি জানা যায়নি ম্যাডাম, কিন্তু রিপোর্টে যা লেখা আছে তাতে 10টা থেকে 12টার মধ্যে খুনটা করা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে 10টা থেকে 12টার মধ্যে ওখানে কে কে এসেছিল? ম্যাডাম, আপনি তো আগেই কনফার্ম করেছিলেন যে এটা খুন। সন্দেহ আমার তখনই হয়েছিল যখন আমি কাবেরীর ঠোঁটের কাছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখেছিলাম, কিন্তু আমি কনফার্ম তখন হলাম যখন কনক আমাকে ওই মেসেজটা দেখালো যেটা কাবেরী ওকে পাঠিয়েছিল। সেজন্যই আমি তোমাকে বলেছিলাম যে ওর বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো বের করো। পেয়েছো? ফুটেজ পাওয়া গেছে ম্যাডাম, চলুন। চলো, এগো এগো, আরেকটু এগো। দাঁড়াও। আচ্ছা, রাহুল তো বলছে যে ও 8:30টার সময় বেরিয়ে গেছিল। কিন্তু ম্যাডাম, ও তো ওই বাড়িতেই থাকে। গিয়েছিল কোথায়? আরেকটু এগো তো। খুনি পালানোর চেষ্টা করবেই সঞ্জয়, আমাদের খুব তাড়াতাড়ি ওকে ধরতে হবে। আমি বুঝতেই পেরেছিলাম এটা একজনের দ্বারা কখনোই সম্ভব নয়। একজনকে মেরে তারপর ফ্যানে ঝুলিয়ে দেওয়া। আমাদের ইনফর্মারদের অ্যালার্ট করো এক্ষুনি। ইয়েস ম্যাম। কি ভাই, খুব তাড়াহুড়ো আছে? চলো চলো, গিয়ে বুঝিয়ে বলছি। স্যার, কিন্তু আমি কি করেছি? আরে আয় কি না, করেছি চল আমি? না। আমাকে চল, ধরছেন চল, কেন? চল। কি করেছি আমি? আমি বলছি আমি সব বলছি। বলছি বল। আসলে ওই রাতে কাবেরীর জন্য ওই রাহুল আমার গায়ে হাত তুলেছিল, আর আমি তখনই ভেবে নিয়েছিলাম যে ওকে আমি প্রাণে মেরে ফেলবো। ওকে তো
বলেছিলে না যে তোমার কাছে কয়েকজন লোক আছে? আমি এবার ওর থেকে নিজের জীবনটা বাঁচাতে চাই। ঠিক আছে স্যার, আমার কাছে এরকম দুজন আছে যারা এই সমস্ত কাজকর্ম করে। ডাকো ডাকো সবাইকে। আর তারপর ওদের তিনজনকে নিয়ে আমি বাড়ি পৌঁছলাম। তখন কাবেরী জেগেই ছিল। হা করে দেখছো কি? এরা আমার বন্ধু। যাও গিয়ে জল নিয়ে এসো। কোথায় তোমার সেই ডক্টর রাহুল? তোমার শরীর এখন ঠিক আছে? ছাড়ো 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 আমায়। এদের বলো আমাকে ছেড়ে দিতে। দেখো দেখো, তুমি যেটা ভাবছো সেটা একদমই নয়। ছাড়ো আমায়। আর তারপর সন্দেহের আগুনে প্রথমে ভালোবাসা পুড়েছিল, তারপর একটা নিষ্পাপ জীবন। এটা কি আটকানো সম্ভব ছিল না? পৃথিবীর কোনো জিনিসই আমাদের জীবনের থেকে বেশি মূল্যবান নয়, আর এ কথা মাথায় রাখা খুবই জরুরি। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর ভর করেই টিকে থাকে। যদি বিশ্বাসই না থাকে তাহলে সম্পর্ক শুধু নষ্টই হয় না, বরং একটা ভয়ঙ্কর দিকে চলে যায়। ঠিক যেরকম এই ক্ষেত্রে হয়েছিল। আমাদের সমাজে বহু হত্যার কারণ হয়ে থাকে সন্দেহ। আশুতোষের যখন কাবেরীর প্রতি সন্দেহ ছিল, যখন সে বুঝতে পেরেছিল যে সে কাবেরীর সঙ্গে নিজের জীবন কাটাতে পারবে না, তখন তার উচিত ছিল দূরে চলে যাওয়া। অন্ততপক্ষে নিষ্পাপ কাবেরীর নিজের প্রাণ তো দিতে হতো না, আশুতোষকে জেলের ঘানি তো টানতে হতো না, আর সন্তান অনাথ তো হতো না। যদি সম্পর্ক নষ্ট হতে থাকে এবং সত্যতা হারিয়ে যায়, তখন বুদ্ধিমত্তা আর বোঝাপড়ার সাথে আলাদা হয়ে যাওয়াই একমাত্র পথ। একথা মাথায় রাখা খুবই জরুরি। এই কথা বলে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে করে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইমের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।